প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। লক্ষ্য করে এখানে 3টি চিত্র দেওয়া আছে উদ্দীপকে এম, আর, এন। প্রথম প্রশ্ন, অফসেট কি? দ্বিতীয় প্রশ্ন, কোন উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, এম চিত্রিত অংশের এইরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল অফসেট কি? যেসব অর্ধবায়বীয় কাণ্ডের পর্বগুলো খুব ছোট এবং স্থূল হয়ে কাণ্ডটি খর্বাকার হয়েছে এবং পর্ব থেকে অস্থানিক মূল ও পাতার সৃষ্টি হয় তাদেরকে অফসেট বা হর্ষধাবক বলে। এইসব জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায়। দ্বিতীয় প্রশ্ন ছিল কোন উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়? ব্যাখ্যা করো। এখানে আমি একটি ছবি দিয়েছি তোমাদেরকে এই উদ্ভিদটি চেনার কারণে, কারণ এটাকে বলা হয় কলসি উদ্ভিদ। এই কলসি উদ্ভিদের চিত্রটি বইতে আছে অস্পষ্ট, এখানে তোমাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য এই চিত্রটি উপস্থাপন করেছি। এটি হলো কলসি উদ্ভিদ। কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। কলসি উদ্ভিদে ফাঁপা বিশেষ ধরনের রূপান্তরিত পাতা রয়েছে যা একটি জগ কিংবা কলসির মতো পানি ধারণ করে রাখতে পারে। অর্থাৎ এটা যে একটা জগের মতো যেখানে পানি ধারণ করে রাখতে পারে। কলসির মতো দেখতে এই পাতাগুলো শিকার ধরার ফাঁদ হিসাবে কাজ করে। কলসির প্রবেশ মুখে এক ধরনের মধু উৎপন্ন হয়। কলসির উজ্জ্বল রং আর মধুর লোভে আকৃষ্ট হয়ে পোকামাকড় কলসির ভিতর প্রবেশ করে। নলের তলদেশে থাকে অসংখ্য শৃঙ্গ। এই শৃঙ্গগুলো সবই কলসির নিচে জমানো পানির নিচের দিকে ফেরানো থাকে। এগুলো পার হয়ে পোকাটি নিচে পড়ে গেলে তাদের পক্ষে আর উপরের দিকে ওঠা সম্ভব হয় না। এরপর পরিপাকে সাহায্যকারী উৎসেচকগুলো কলসির তলদেশ থেকে বেরিয়ে আসে। পোকাটির দেহের নরম অংশগুলো পরিপাক হয়ে উদ্ভিদের দেহে শোষিত হয়। শক্ত অংশগুলো কলসির নিচে তলদেশে জমা হয়। এই কারণে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল এম চিহ্নিত অংশের এরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে এম চিত্রটি সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটির উদ্ভিদের শ্বাসমূল। সাধারণত মূল শ্বাসমূলের শ্বাসক্রিয়ার জন্য মাটির কণার অন্তর্বর্তী স্থানে অবস্থিত বায়ু গ্রহণ করে, কিন্তু সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে বাতাস না থাকায় শ্বাসকার্যের সুবিধার্থে কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে খারাপভাবে মাটির উপরে উঠে আসে। একে শ্বাসমূল বা নিউমেটাফোর বলে। এইসব মূলের উপরিভাগ অসংখ্য সূক্ষ্ম শ্বাস ছিদ্র বা নিউমেটাফোর থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলো বায়ুমণ্ডল থেকে শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করে। এ জাতীয় উদ্ভিদ দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা লবণাক্ত পানির নিচে থাকে, আবার কিছু কাদায় নিমজ্জিত থাকে যেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে। এই জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল বের হয়ে মাটির উপরে উঠে আসে। শ্বাসমূল বায়ুমণ্ডল থেকে শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করে। সুতরাং বলা যায় সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করার জন্য উদ্ভিদের শ্বাসমূল মাটির উপরে অবস্থান করে। সর্বশেষ প্রশ্ন ছিল আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে আর চিত্রটি হল বায়বীয় রূপান্তরিত কাণ্ড স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী, আর এন চিত্রটি হল বায়বীয় রূপান্তরিত কাণ্ড বুলবিল। যে সকল উদ্ভিদের দুর্বল আরোহী উদ্ভিদের
পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী বলে। স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী দেখতে সরু, লম্বা ও পেঁচানো থাকে সুতার মতো। স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষীর প্রধান কাজ উদ্ভিদকে উপরের দিকে আহরণের জন্য সাহায্য করা। শাখা আকর্ষী নতুন উদ্ভিদের জন্ম দেয় না। কাঠিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত গোলাকার ধারণ করলে তাকে বুলবিল বলে। বুলবিল দেখতে স্ফীত ও গোলাকার। বুলবিলের প্রধান কাজ উদ্ভিদকে ভবিষ্যতের জন্য প্রচুর খাদ্য সঞ্চয় করে রাখা। বুলবিল পরিণত অবস্থায় মাটিতে পড়লে নতুন উদ্ভিদের জন্ম দেয়।